আমাদের আজকে বিষয় হচ্ছে কি দশম শ্রেণীর ভূগোলের প্রথম পাঠ বা প্রথম অধ্যায়, যার মূল বিষয়বস্তু হলো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এখন আমাদের কাছে প্রশ্ন হলো যে ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ কাকে বলে? এটা যদি আমরা না জানি তাহলে এগুলো করব কি করে? ভূমিরূপ আমরা তাকেই বলবো যে আমরা মূলত পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের অংশে বসবাস করছি। এই উপরিভাগের অংশে সর্বত্র সমান নয়, কোথাও রয়েছে সমতল ভূমি, কোথাও রয়েছে মালভূমি, কোথাও রয়েছে পার্বত্য ভূমি। অর্থাৎ ভূমির এক এক জায়গায় এক এক রকম আকৃতিগত গঠনকেই বলা হচ্ছে কি ভূমিরূপ। বোঝা গেল? তো এই ভূমিরূপ মূলত কি কি ভাবে পরিবর্তন হয়? তাহলে ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়াকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? ঠিক আছে, তাহলে ভূমিরূপ পরিবর্তন প্রক্রিয়াকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া, আরেকটি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে কি বললাম? ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া, অপরটি হলো বহির্জাত প্রক্রিয়া। তো এখন অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? পরের প্রশ্ন আসছে কি অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? ঠিক আছে, অন্তর্জাত প্রক্রিয়া আমরা তাকেই বলবো যে পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে যে শক্তি ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের উপরিভাগের আকৃতিগত পরিবর্তন সাধন করবে, তখন তাকে বলা হচ্ছে কি অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে অন্তর্জাত প্রক্রিয়ার এমন দুটি উদাহরণ দাও দেখি, বা শক্তির, অন্তর্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তির এমন দুটি উদাহরণ কি হতে পারে? আগ্নেয় উচ্ছ্বাস, ভূমিকম্প। ঠিক আছে, এবার আমাদের পরের প্রশ্ন আসছে। এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ঠিক আছে, তাহলে এর উত্তর স্বরূপ আমরা কি বলতে পারি? ভূপৃষ্ঠের বাইরের অংশে যে সকল শক্তি সমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন সাধন ঘটে থাকে, তখন তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এমন কয়েকটি শক্তির উদাহরণ দাও। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী এমন কয়েকটি শক্তির উদাহরণ হলো যে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ এবং ভৌমজল। ঠিক আছে,
তাহলে এরপরে আমরা কি প্রশ্ন আসতে পারে? এরপরে প্রশ্ন আসতে পারে যে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল শক্তির মূল উৎস কি? বললাম আমরা বহির্জাত প্রক্রিয়ার যে শক্তিগুলো বললাম, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, সবগুলোর সমস্ত শক্তির মূল শক্তির উৎস কি? তাহলে বহির্জাত প্রক্রিয়ায় সকল শক্তির মূল উৎস কি? তাহলে বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যত শক্তি রয়েছে সকল শক্তির মূল উৎস হলো একটাই, যেটা হলো সূর্য বা সৌরশক্তি। ওকে, এরপরে আমরা যেটা আলোচনা করব যে আমরা যে এতগুলো বহির্জাত শক্তির কথা বললাম, সেই প্রত্যেকটা শক্তিগুলোই কে কোথায় সব থেকে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। ঠিক আছে, তো প্রথম যে বহির্জাত শক্তির কথা বলেছি তার নাম কি? নদী। নদী কোথায় সব থেকে বেশি ক্রিয়াশীল হয়? নদী ক্রিয়াশীল হয় আর্দ্র অঞ্চলে। কোথায়? আর্দ্র অঞ্চলে বা কোথায়? বৃষ্টিবহুল অঞ্চলে। কোথায়? বৃষ্টিবহুল অঞ্চলে। এখন এর পরবর্তীতে কোন শক্তির কথা বলেছি আমরা? হিমবাহ। হিমবাহ সব থেকে বেশি কোথায় ক্রিয়াশীল হয়? উচ্চ অক্ষাংশের দেশে। কোথায়? উচ্চ অক্ষাংশের দেশে। আর কোথায়? পর্বতের শীর্ষে। পর্বত শীর্ষে। কেন পর্বত শীর্ষের কথা বলছি? উচ্চ অক্ষাংশের দেশগুলো তো যেহেতু সূর্য সারা বছর তীর্যকভাবে কিরণ দেয়, এখানে সারা বছর বরফ জমে। এবার বরফ জমতে জমতে যখন তার একটা লেয়ার পুরু হয়ে যায় এবং তার ক্ষমতা কমে যায়, তখন সে একটা ফাটল অংশ দিয়ে কি করে? ফাটল হয়ে সে নিচের দিকে নেমে আসে তার গতিপথ ধরে। এবং পার্বত্য শীর্ষেও ঠিক একইভাবে আমরা জানি যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠতে থাকে তত উষ্ণতা কমতে থাকে। তাই জন্য পর্বতের শীর্ষ অঞ্চলগুলিতেও সারা বছরে কি হয়? বরফ জমতে থাকে এবং সেই বরফ যখন মাত্রাতিরিক্ত ভাবে অবস্থান করে তখন মাধ্যাকর্ষণ শক্তির টানে বরফখণ্ড ভেঙে নিচের দিকে নেমে আসতে শুরু করে এবং নামার সময় যে সামনে মাথায় যা কিছু পায় সেগুলোকে কি করে? ক্ষয় করে নিয়ে আসে। হিমবাহের পরে আমরা কি বলতে পারি? বায়ু প্রবাহ। বায়ু, তাই তো? তাহলে বায়ু সব থেকে কোথায় ক্রিয়াশীল হয়? বায়ু ক্রিয়াশীল হয় মরু বা মরু প্রায় অঞ্চলে। কি বললাম? বায়ু সব থেকে ক্রিয়াশীল হয় মরু বা মরুপ্রায় অঞ্চলে। বোঝা গেছে? কি করে? কারণ মরু বা মরুপ্রায় অঞ্চলে মূলত বালির পরিমাণটা বেশি থাকে, আর এখানে বায়ু বাহিত হলে সেই বালি বায়ুর দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে বা অন্য স্থান থেকে এই স্থানে এসে সঞ্চিত হয়ে কি করা হয়? ক্ষয়কার্য করে থাকে, ভূমিরূপে পরিবর্তন সাধন করে থাকে। তাহলে এরপরে আমরা কি আলোচনা করতে পারি? এরপরে আসবো সমুদ্র তরঙ্গ, তাই তো? কি বললাম? সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ সব থেকে বেশি ক্রিয়াশীল কোথায় হয়? সমুদ্র তরঙ্গ সব থেকে বেশি ক্রিয়াশীল কোথায় হয়?
উপকূল ভাগে, কোথায়? উপকূল ভাগে সমুদ্র তরঙ্গ সব থেকে বেশি ক্রিয়াশীল হয়ে থাকে। এরপরে আমরা কি বলেছিলাম? ভৌমজল। ভৌমজল সব থেকে বেশি কোথায় ক্রিয়াশীল হয়? ভৌমজল। ভৌমজল কোথায় ক্রিয়াশীল হয় মনে পড়ছে? ভৌমজল ক্রিয়াশীল হয় চুনা পাথর গঠিত অঞ্চলে। চুনা পাথর গঠিত অঞ্চলে। তাহলে প্রত্যেকটা বিষয় বোঝা গেছে। বহির্জাত প্রক্রিয়ার ফলে বা বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেকটা শক্তি কে কোথায় সব থেকে বেশি বা সর্বাধিকভাবে ক্রিয়াশীল হয় সেটা আমরা এক এক করে বললাম। ওকে, এবার আমাদের পরবর্তী প্রশ্ন কি সেটা আলোচনা করব। পরবর্তী প্রশ্ন হলো যে আরোহণ কাকে বলে আর অবরোহণ কাকে বলে? তাহলে পরবর্তী প্রশ্ন, আরোহণ কাকে বলে? ঠিক আছে, দেখ আমরা আরোহণ কথার অর্থ কি? আরোহণ কথার অর্থ হলো চড়া, তাই তো? মানে উচ্চতা যত আমরা চড়বো তত কি হবে? উচ্চতা বৃদ্ধি পাবে। তাই আমরা এই থেকে মনে রাখতে পারি যে যখন ভূমিভাগের কোনো স্থানে সঞ্চয় কার্যের মাধ্যমে উচ্চতা বৃদ্ধি পাবে তখন সেটাকে বলা হচ্ছে কি? আরোহণ প্রক্রিয়া। কি বললাম? যে ভূমিভাগের কোনো একটা স্থানে প্রাকৃতিক শক্তিসমূহের সঞ্চয় কার্যের ফলে যখন ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাবে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। বোঝা গেছে? এরপরে যে প্রশ্নটা হয়, অবরোহণ কাকে বলে? কি বললাম? অবরোহণ কাকে বলে? তাহলে এর উত্তর হিসেবে আমরা কি বলতে পারি? এর উত্তর হিসেবে আমরা বলতে পারি যখন ভূমিভাগের কোনো স্থানে বহির্জাত শক্তির ক্ষয়কার্যের ফলে উচ্চতা কি হবে? হ্রাস পাবে, তখন তাকে আমরা বলবো অবরোহণ। অব কথার অর্থ কি? নিচু, আর অবরোহণ হয়ে থাকে কিসের ফলে? ক্ষয়কার্যের ফলে। তাহলে কি বললাম? যখন বহির্জাত প্রক্রিয়ার শক্তির প্রভাবে ভূমিভাগের কোনো স্থান ক্ষয়কার্যের মাধ্যমে নিচু হবে তখন তাকে বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। ঠিক আছে, এবার আমাদের একটা কথা বলবো যেটা হলো পর্যায়ন।